দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা আলোচনা করেছিলাম তার আজ 11 সংখ্যক অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই যে দেখো বইটি রয়েছে, এই বইটি আজ আমরা 11 সংখ্যক অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 10 সংখ্যক যে অধ্যায় সেটি পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই আজ 11 সংখ্যক অধ্যায়ে শুরু থেকেই আমরা আলোচনা করব। আমরা কোনো পার্ট এখানে বিভক্ত করব না, একটি গোটা পার্টেই আমরা এই অধ্যায়টি আলোচনা করব এবং সবশেষে কিছু এসিকিউ প্রশ্নোত্তর দিয়ে এই আলোচনাটি শেষ করব। চলো তাহলে 10 নম্বর যে অধ্যায়টি শেষ করেছিলাম যেখান থেকে, তারপরে 11 সংখ্যক অধ্যায় থেকে আমরা এখন শুরু করছি। কম্পিটিটরস ফর দ্য লেডিস 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট, প্লিজ কাম টু দেয়ার স্টার্টিং ব্লকস। অর্থাৎ যারা যারা 100 মিটার ফ্রি স্টাইলে অংশগ্রহণ করেছো তারা তাদের স্টার্টিং জায়গায় বা স্টার্টিং পজিশনে এসে উপস্থিত হও, এটি অ্যানাউন্স হলো। জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই এই রকম জাঁকালো ভাবে হয়। অর্থাৎ জুপিটার যে ক্লাবটি ছিল সেই ক্লাবের যে কম্পিটিশন প্রত্যেক বছর মোটামুটি খুব জমজমাট ভাবেই হয়। কমল দিঘির অর্ধাংশে 4টে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে, অর্থাৎ একটা দিক একটু ফাঁকা রেখে 3 দিক ঘিরে ফেলা হয় কাঠের ব্যারিকেড দিয়ে, গ্যালারি তৈরি করা হয়। সাঁতার শুরু হয় যেদিকের প্ল্যাটফর্ম থেকে, তার পেছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পেছনেও গ্যালারি। প্ল্যাটফর্মের একধারে টেবিলে, সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর অন্য 5 টাইমার রেকর্ডার, অর্থাৎ 5 জন টাইম রেকর্ডার এবং একজন মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করার জন্য লোক সেখানে রয়েছে। বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সেভেনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। অর্থাৎ কয়েকটি ওই যে তোমার ফুলের তোড়া ইত্যাদি যে বরণ টরণ যে করে সেগুলি সুভ্যানির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের বরণ করতেই ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ, সে যেহেতু সেই ক্লাবের কোচ তাই তাকে চিফ রেফারি করে রাখা হয়েছে। ভিড়ে আজ ফেটে পড়েছে কমল দিঘি, গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাতও ভেঙে গেছে। অর্থাৎ গ্যালারিতে এত ভিড় যে ভেঙে মাটিতে পড়েও গেছে কয়েকজন, আবার পড়ে হাতও ভেঙে গেছে। রেলিং এর ভেতরে পাড় ঘিরে লোক দাঁড়িয়ে রয়েছে, 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলেও পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে, অর্থাৎ যেখান থেকে সাঁতারের যে জাম্পটা দিবে সেখানে প্রচুর ছেলে উঠেও গিয়েছে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপোলোর এলাকা, রেলিং ঘিরে 1000-2 মানুষ, প্রচুর মানুষ, তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতার আজ শেষ দিন, দুপুর 2:30টা থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টি বিষয়ের ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল, কম্পিটিটরস ফর দ্য লেডিস 100 মিটার ফ্রি স্টাইল, প্লিজ উইল কম্পিটিটরস কাম টু দেয়ার পজিশন, দিস ইজ সেকেন্ড কল। অর্থাৎ প্রথমবার ডাকা হয়েছে, এটা দ্বিতীয়বার আর কিন্তু ডাকা হবে না। কমল দিঘির অ্যাপোলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্থর ভাবে সাঁতার কাটছিল। অর্থাৎ কমল দিঘির অ্যাপোলোর অংশটা তো ফাঁকা ছিল, সেই অংশটাতে সেই যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কেউ একজন সাঁতার কাটছিল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটারের পাশেই, জুপিটার ক্লাবের পাশেই তাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেখানে চুপচাপ বসে চোখে পুরু কাচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না, অর্থাৎ সে একাই বসে রয়েছে। আজ কমল দিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক, সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনি, শান্ত নরম গলায় সে ডাকলো। জল থেকে কোনি প্ল্যাটফর্ম উঠে গেল। রেলিং এর ভিড়ের চোখ এদিকে ফিরলো। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে, অর্থাৎ যারা যারা সেখানে 100 মিটার ফ্রি স্টাইল দিবে তারা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধের সঙ্গে, অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট 2 হাত ছুঁড়ে আবার উঠে আসলো, মানে জলে নেমে একটু প্র্যাকটিস করে আবার উঠে আসলো। এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস, মানে বাকি যারা আছে তারা একটু নার্ভাস, আর মোটামুটি অমিয়া তো একটু আরামেই আছে, মানে ও নিশ্চিন্তে যে আমি তো ফার্স্ট হচ্ছি,
তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলছে। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পেছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার কোনো অসুবিধা হলো না। কোনি পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। সারা কমলদিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপোলোর দিকে নিবদ্ধ হচ্ছে, অর্থাৎ সবাই জুপিটারের খেলা দেখতে ব্যস্ত, কিন্তু অ্যাপোলোর ওদিকেও কিছু একটা হচ্ছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করলো, অর্থাৎ কিচ্ছু হবে না। অ্যাপোলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি। অর্থাৎ বুঝতে পারছো, এদিকে কম্পিটিশন হবে জুপিটারে, ওদিকে যেহেতু ওদিকে কম্পিটিশন হচ্ছে না বা কোনিকে যেহেতু চান্স পায়নি, তাই ওদিকে ও একাই কম্পিটিশন করবে, টাইমটা মেলানোর চেষ্টা করবে যে কে জিতলো। অন দা বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল, মানে যেখানে শুরুর সময় যে বলে না অন ইওর মার্ক, এই ধরনের যে উচ্চারণগুলো করে সেটা শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশমুখে তোলা। জুপিটারের ব্লকের ওপর 8টি মেয়ে উঠলো। অ্যাপোলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমলদিঘি ঘিরে ভেসে উঠলো মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙ্গুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভাঙে, কাঁধ ঝুঁকিয়েছে, দুহাত পাখির ডানার মতো পেছনে, যেন এখনই উড়ে যাবে। অর্থাৎ সবাই মোটামুটি সাঁতার দেওয়ার জন্য তৈরি। গেট সেট। অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ জলে পড়লো। এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি। কমলদিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে গেল। অর্থাৎ কমলদিঘির ঘিরে একটা বিদ্রুপ সেখানে পাওয়া গেল যে এরা কি শিখিয়েছে, বন্দুকটা এখনো ফোটেইনি। জলে নেমে গেল। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাপ লাগানো হয়েছে। অন দা বোর্ড। মেয়েরা আবার ব্লকের ওপরে উঠলো, অর্থাৎ যারা জলে নেমে গিয়েছিল তাদেরকে আবার ওপরে ওঠানো হলো। গেট সেট। এয়ার রাইফেলে ফটাস শব্দ হলো, অর্থাৎ এবার সত্যি সত্যি বন্দুকটা ফাটলো। একসঙ্গে 9টি মেয়ে জলে পড়লো। সঙ্গে সঙ্গে কমলদিঘির ওপর গড়িয়ে পড়লো চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবলের মাঠের মতো। দেখবে যখন গোল হাওয়া হাওয়া ভাব, তখন সবাই হঠাৎ করে উঠে দাঁড়ায়। তাদের চোখ ডাইনে বামে। 50 মিটার যাতায়াত করছে আগুয়ান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পেছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি। অ্যাপোলোর ভিড়ের মধ্যে থেকে কে যেন চিৎকার করে উঠলো, কোনি গো, অমিয়া গো। জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। অর্থাৎ ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, কিছুই বলছে না সে। অমিয়া দুহাত এগিয়ে গিয়েছে। বেলা তার পেছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে, অর্থাৎ সবার আগে ছুঁয়েছে। ঘুরে গিয়ে এসে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরে তাকালো। কোনি যেন থমকে গেল। তারপরই বোর্ড ছুঁয়ে ঘুরেই টপেডার মতো ছিটকে গেল। অর্থাৎ প্রথমে 50 মিটার সে ছুঁয়েছিল, কিন্তু তারপরেই যখন অন্যদিকে মুখ ফিরিয়ে দেখলো, তারপরেই সে ছিটকে এলো। রোগতপ্ত মানুষের মতো কমলদিঘি ভুল বকতে শুরু করেছে। কোনি, অর্থাৎ মোটামুটি দর্শকে যারা যারা ছিল সবাই কোনিকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। একটা ছেলে না মেয়ে মশাই, মানে এটা ছেলে না মেয়ে? মেয়ে, মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে কোনি, পারবে না, এক বডি পেছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটার কোনি উঠছে। 70 মিটার কোনি সমান রেখায় অমিয়ার সাথে, অর্থাৎ কোনি মোটামুটি ধরে নিয়েছে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে। পায়ের পাড়ি এলোমেলো হয়ে আসছে। হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পেছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়ার নিভে আসছে, অর্থাৎ অমিয়ার যা জোর ছিল সব মোটামুটি শেষ। অমিয়ার শরীরে আর শক্তি নেই।
কামন অমিয়া, কামন বেঙ্গল চ্যাম্পিয়ন। অমিয়াকে উৎসাহ দিচ্ছে, আর এদিকে কনিকে উৎসাহ দিচ্ছে ফাইট, কনি ফাইট। হঠাৎ কমল দিকে ঘিরে বিরাট একটা চিৎকার হাউয়ের মতো আকাশে উঠল। কনি পিছনে ফেলেছে অমিয়াকে, অর্থাৎ কনি প্রথম হয়ে গিয়েছে, প্রায় আর কি, চলছে এখন প্রথমে। ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভান্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়েছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ ওকে অনুসরণ করছে, অর্থাৎ কনির যে সাঁতার দিচ্ছে সেখানে পিছন দিককার যে জল তরঙ্গ তাকে অনুসরণ করে চলছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল, সুন্দরভাবে মসৃণভাবে কনি নিজেকে বের করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরালো। তখনও অমিয়া পৌঁছায়নি, অর্থাৎ কনি ফিনিশিং বোর্ডে হাত দিয়ে দিল, তখনও অমিয়া সেখানে গিয়ে পৌঁছয়নি। উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কনি চিত হয়ে বোর্ডে পায়ে ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে। সে যেহেতু প্রথম হলো, মানে অলিখিত প্রথম, তাই বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার আনন্দেই সেই পুকুরে ঝাঁপিয়ে পড়ল। 3 বডি ক্লিয়ার, 3 বডিতে মেরেছে। কনি কনি ভিড়ের মধ্যে 3টি ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে। কনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে, অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে হাত দেখালো। কি রকম ডাউন খাওয়ালো দেখলে? জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। অনেক দিন এরকম মজা পায়নি কিন্তু, লোকজনে কথা বলছে। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল, হাততালি পড়ছে, শীষ উঠছে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তুতবৎ ভালোবাসাহীন ক্ষিতীশ এখন তিরিং তিরিং করে লাফাচ্ছে, অর্থাৎ এতক্ষণ ক্ষিতীশ চুপচাপ বসেছিল, এখন লাফাচ্ছে। কোথায় হরিচরণ, মুখখানা একবার দেখা। লাফাতে লাফাতে ক্ষিতীশ চিৎকার করে চলল, অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঠা? বুদ্ধি চাই, খাটনি চাই, নিষ্ঠা চাই, গবেট গবেট সব। অর্থাৎ হরিচরণকে সে গালিমন্দ করছে। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের ওপর ভেলো উঠে এসে ক্ষিতীশকে জড়িয়ে ধরল। হচ্ছে কি খিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি? চলো চলো ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল। এই কনি উঠে আয়, অর্থাৎ কনিকে পুকুর থেকে উঠে আসার নির্দেশ দিল। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর। ক্লাবের যে বারান্দা ছিল সেই বারান্দার বেঞ্চে বিষ্ণুধর শুয়েছিল। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করলো। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ক্ষীণস্বরে বিষ্ণুধর বলল। ব্যান্ড পার্টি আনাবো? কনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। খবরদার ও কাজটি করবেন না, তাহলে 1000-5 ভোট কমে যাবে। ক্ষিতীশ তাকে এই প্রতিশ্রুতি দিল যে আপনি এটা করেন না, তাহলে আপনার ভোট কিন্তু কমে যাবে, মানে এই একটা সাজেশন দিল আর। বিষ্ণুধর ফ্যাল ফ্যাল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে, সত্যি সত্যি আমার আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিং এর ভুল হলো কেন? অর্থাৎ তুই মিডিলে একটা জায়গায় ভুল করছিলি কেন টার্নিং এর সময়? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়াদি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না। অর্থাৎ অমিয়া তাকে দেখে সামনে এগিয়ে যাচ্ছিল, আর এই জন্য কনি নতুন যে প্যাটার্নটি সেই প্যাটার্নটি আর মনেই ছিল না তার। আসলে নিজের উপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস, মনে এলে সময় আরো কমতো। আমার সময় কত হলো খিদ্দা? বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকিয়ে ক্ষিতীশ ভ্রু কঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল। ভুলে গেছি রে, ফিনিশের সময় এমন এক্সাইটমেন্টে চারিদিকে, তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। ইস, সময়টা যদি রাখতাম। খিদ্দা, আমায় যে এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ করবে। কনির আবার ওইদিকেও খেয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না আর, ক্ষিতীশ ব্যস্ত হয়ে বলল। কিন্তু কনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? বলছে, কানে কানে বলবো। ক্ষিতীশ নিচু করলো মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছে না?
তাই তো নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই রে। বরাত বলে ভাগ্য, তোর ভাগ্যে মনে হয় নেই, তুই চলেই যা। কে বললো নেই? বিষ্ণুধর গর্জন করে উঠলো। ব্যামপাটি ঘোরানো গেল না, রসগোল্লার হাড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে। প্রজাপতিতে ঘুরে আসবে, সমস্যা কি? ও রসগোল্লা খাবেই। তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম মুক্তি হলো, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লীলাবতী ক্ষিতীশকে কংগ্রেচুলেশন করবে কি উল্টে আরো প্রশ্ন করলো, তুমি বুড়ো বয়সে কেন নাচছিলে? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, সবার সামনে অসভ্যতা, দোকানের মেয়েরাও দেখলো তো। ক্ষিতীশ মাথা চুলকোতে চুলকোতে কোণের দিকে তাকালো। তোর বৌদি জানলো কি করে? ফিসফিস করে কোনি বলল, বৌদি দেখতে গেছিল। আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, নইলে ছুটি পেতুম না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়িও দেবে। কনিকে বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলি? কনি অনেকক্ষণ চুপ করে হাঁটলো, তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলছে এমন ভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখও এগিয়ে চলছে। বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতো, আজও যেন আমার সাথে ছিল। এই পর্যন্তই ছিল আমাদের এই অধ্যায়টি। এবার আমরা এই অধ্যায়ের কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভিড়ে আজ কোথায় ফেটে পড়েছে? ভিড়ে আজ ফেটে পড়েছে কমল দিঘিতে। জুপিটারের এলাকা শেষ হওয়ার পরেই কাদের এলাকা শুরু? জুপিটারের এলাকা শেষ হওয়ার পরেই অ্যাপোলোর এলাকা শুরু। প্রতিযোগিতার শেষ দিন কখন প্রতিযোগিতা শুরু হলো? দুপুর 2:30 থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটার থেকে কত দূরে? প্রায় 50 মিটার দূরে অবস্থিত। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে কে বসেছিল? অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে বসেছিল ক্ষিতীশ সিংহ। নম্বর ব্লকের পেছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটি কে? সেই কালো কস্টিউম পরা মেয়েটি ছিল কনি। গুণ দিতেই হবে কনি। বক্তাকে? বক্তা হলেন এখানে বিষ্ণুধর। কনি চিৎকারটি কোন দিক থেকে এলো? অ্যাপোলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে একজন যেন চিৎকার করে বলেছিল। জুপিটার থেকে কি চিৎকার শোনা গেল? গো অমিয়া গো। প্রথম ফিনিশিং বোর্ডে হাত লাগালো। প্রথম ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েছিল কনি। ব্যাম পার্টি আনাবো? বক্তাকে? বক্তা হলো এখানে বিষ্ণুধর। টার্নিং এর ভুল হলো কেন? কে কাকে বলল? ক্ষিতীশ কনিকে বলল। আর সময় কত হলো খিদ্দা? বক্তাকে? বক্তা হলো এখানে কনি। বিষ্ণুধর রসগোল্লার হাড়িটা কোথায় ঘুরিয়ে আনার কথা বলল? রসগোল্লার হাড়িটা প্রজাপতিতে ঘুরিয়ে আনার কথা বলল। রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে? কে কাকে সিল্কের শাড়ি দেবে? বৌদি ক্ষিতীশের স্ত্রী লীলাবতী কনিকে দেবে।